নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় বলা যেতে পারে ২ বছর পরে এবারে নীতি আয়োগের বৈঠকে তিনি যোগদান করলেন এবং এই যোগদান নিয়েও বৈঠকে থাকবেন কি থাকবেন না এটা নিয়ে একটা বড় সংশয় ছিল। অবশেষে দেখা গেল যে নীতি আয়োগের বৈঠকে তিনি যোগদান করলেন। বিষয়টা হচ্ছে নীতি আয়োগের বৈঠক শুরু হতেই না হতেই তিনার যখন বলার সময় ছিল ঠিক ৫ মিনিটের মাথায় তিনি একাধিক অভিযোগ করে বেরিয়ে আসলেন। তিনি বলছেন তিনি যখন বক্তব্য রাখছিলেন বাংলা সহ বিভিন্ন রাজ্যে যে বকেয়া সেই বকেয়া এবং উন্নয়ন থমকে আছে। কেন্দ্র সরকার প্রাপ্য টাকা এবং একাধিক যে বকেয়া টাকা সেসব টাকা দিচ্ছে না। সেই সব প্রতিবাদ করাতেই তার মাইক বন্ধ করে দেওয়া হলো। কিভাবে দেখছেন? মমতার যখন থেকে রাজনীতি শুরু করে মমতা কংগ্রেসের হয়ে, তখন মমতাকে বলা হতো অগ্নিকন্যা। সে অগ্নিকন্যা যে পয়েন্টগুলো তুলছে, পরপর যে কথাগুলো বলছে, সে অগ্নিকন্যার এই কথাগুলোতে ৫৬ ইঞ্চি ছাতিওয়ালা যে বিজেপির নেতৃত্ব মোদি, তার ছাতি ফুট হয়ে গেছে। বাস্তব ক্ষেত্রে মানুষের জন্য কিছু করা আর মানুষকে অনেক কিছু করব, অনেক কিছু দেব বলা, দুটোর মাঝখানে অনেক তফাৎ আছে। কোন কারণে, কিসের জন্য ১,৭১,০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গের বকেয়া টাকা কেন ফেরত দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না, তার কোনো জবাব মোদির কাছে নেই। যে কথাগুলো বলছে, যে হিসাব নেই, তার থেকে অনেক বেশি হিসাবে তছরূপ উত্তরপ্রদেশে, কিন্তু তাদের পুঙ্খানুপুঙ্খ টাকা তাদের গুছিয়ে দিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তব্যগুলো রাখছেন যে আপনি দ্বিচারিতা করছেন, আপনি শুধুমাত্র ডবল ডেকার সরকার নয় বলে, বিজেপি এখানে কোনো রকম কোনো জায়গা তৈরি করতে পারেনি বলে এই জোয়ালামুখী বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে শুরু করেছিল, তাতে ভয় পেয়ে এরা মাইক বন্ধ করে দিয়েছে। এই যে কাজটা, এটা একটা নক্কারজনক কাজ। সারা দেশের মানুষ একে ধিক্কার জানায়। মমতার ভয়ে মোদিকে মাইক বন্ধ করে দিতে হলো। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য স্পষ্ট নয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একদম ভুল বার্তা দিচ্ছেন। নির্মলা সীতারামন যিনি অর্থমন্ত্রী কেন্দ্রীয়, তিনি পরিষ্কার বললেন যে উনি ওনার বক্তব্য রাখতেই পারতেন, কোনো রকমভাবে সংকেত বার্তার অর্থাৎ বেল কিংবা কোনো রকম টাইম ওনাকে বেঁধে দেওয়া হয়নি, কিন্তু উনি মিথ্যা কথা বলছেন। এটা দ্বিচারিতা। চন্দ্রবাবু নাইডু ২০ মিনিট বক্তব্য রাখলেন এবং আগে যারা বক্তব্য রেখেছেন তারা সময় পেয়েছেন। নীতিশ কুমার বক্তব্য রেখেছেন, সময় পেয়েছে। মমতা যখন বক্তব্য রাখছেন ৫ মিনিট হতে না হতে মাইক বন্ধ করে দেওয়া হলো। আরে একটা বেল অ্যালার্ম আছে যে তোমাকে যে সময়টা দিলাম সেই সময়টা যদি অতিক্রম করার একটা বেল অ্যালার্ম আছে, সেই বেল অ্যালার্ম বাজিয়ে তাকে অ্যালার্ট করা হয়। কিচ্ছু না করে মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হলো। আরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি এমএলএ ছিলেন, এমপি ছিলেন, তিনি ৩ টার্মের মুখ্যমন্ত্রী, একটা সাধারণ লোক নন তিনি। তাকে বলতে দেওয়া হলো না, তার মাইক বন্ধ করে দেওয়া হলো। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু নয়। বিজেপি সরকার যেটা করতে চাইছে, গায়ের জোরে দেশ দখল করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ কোনোভাবে বিজেপি সরকারকে রেওয়াত করেনি, করবেও না। মমতার কাছ থেকে যে পরিষেবা পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় রাজ্যের মানুষের জন্য যা করবেন বলেছেন তিনি তাইটে করেছেন এবং যা যা করেছেন আজকে রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো যেদিন থাকবে না, সেদিন আপনারা আমরা সবাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী। এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকে, আগামী ৫০০ বছরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরূপ একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মধ্যে পাবে না। এটা মোদী সরকারের ভীতি, ভয়, ৫৬ ইঞ্চি ছাতি ফুটো করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে এত আস্ফলন দিয়েছিল যে আমরা এবার ৪০০, পশ্চিমবঙ্গে ৪২ পাবে। কি ঘটনাটা ঘটলো? ঘটনাটা কি ঘটলো? যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী, তার জন্য বিজেপি সরকার কোনো রকমভাবে পশ্চিমবঙ্গে দাঁত ফোটাতে পারলো না, সম্পূর্ণরূপে ব্যর্থ। শুধুমাত্র এই সন্দেশখালীর ঘটনা কি হলো? শুধুমাত্র মিথ্যাচার করে রাষ্ট্রপতি শাসন কি করে আনা যায় সেই ছক কষে পশ্চিমবঙ্গটাকে জোর জবরদস্তি দখল করার একটা প্রক্রিয়া চলছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেটা বানচাল করে দিয়েছে। সন্দেশখালীতে কি হলো? যাদের নিয়ে তো অভিযোগ, তারা তার পরবর্তীকালে মাইক্রোফোনের সামনে বলছেন না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। সন্দেশখালীদের যে মহিলাকে, যে অভিনেত্রী মহিলা, তাকে দিয়ে রেকর্ড করানো হলো, নেতারা রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরতো, যেই বউটাকে সুন্দর পছন্দ হতো সেই বউটাকে যেতে হবে, এর মতো মিথ্যা নক্কারজনক ঘটনা কোথাও পৃথিবীতে নেই এর ইতিহাসে। সন্দেশখালীতে যে ঘটনা নিয়ে প্রচার হলো, সন্দেশখালীতে আদৌ সেরকম কোনো ঘটনাই নেই। আরে সন্দেশখালীর মানুষ ভোট বক্সে কি প্রতিফলন দিল?
কি প্রতিফলন দিল? তাদের আছে ভোট? নেই। মিথ্যে দিয়ে সত্যিকে জয় করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি পরাজিত করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি সৎ হতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি মানুষের জন্য কাজ করতে হবে, তবেই যদি কখনো বিজেপি সরকার আসতে পারে। মিথ্যা দিয়ে কোনোদিন মমতা সরকারকে জয় করা যাবে না। যেদিনকে এই নীতি আয়োগের বৈঠক ছিল, তিনি দেখলাম একদম 5 মিনিট থেকে 10 মিনিটের মাথায় 2 ঘন্টা শেষ হতে না হতে উনি যখন বলছিলেন ঠিক সেই সময় বেরিয়ে আসলো। তিনি একাধিক অভিযোগ করলেন যে আমি শুধু নিজের রাজ্যের কথা নয়, যে সমস্ত রাজ্যের প্রাপ্য এবং বকেয়া আছে সেসব নিয়েই বলতে শুরু করেছিলাম। কিন্তু অধীর চৌধুরী এটা নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন যে তিনি বিরোধীদের সাথে আছে ঠিকই, কিন্তু মোদিকে একটু মুখ দেখাতে গেছেন। আশেপাশে নীতিশ যেমন আর জেডিইউ সংঘর্ষ যেমন করে ইয়ে ছাড়িয়েছেন, ঠিক তেমনি এই মমতা ব্যানার্জিও মোদির সাথে সাথে আছে। পিছনে চেয়ারটাও মোদির সাথে যুক্ত রয়েছে। মুখটা দেখাবে। অধীর চৌধুরী এবার যে লোকসভা নির্বাচন হলো, তাতে কাকে নিয়ে এসেছিল তার প্রচারে? না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচারে এসেছিল। সেই অধীর চৌধুরী বলছে মমতার সঙ্গে বিজেপির আতাত আছে। এগুলো হাস্যস্কর অভিযোগ নয়? সেটিং বলছে। ওই তো বলছে এগুলো হাস্যস্কর সেটিং নয়। মূল লড়াইটা, পশ্চিমবঙ্গের মূল লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস। আর যদি বিজেপির সঙ্গে তৃণমূলের আতাত থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটিং থাকে, তাহলে লড়াইটা হবে কার সাথে? তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইতো ঠিক আছে চলো লোকসভা ইলেকশনে আমরা কতগুলো সিট ছেড়ে দিই। সেটা কি হয়েছে? আমরা হাড্ডাহাড্ডি লড়াই করেছি, মানুষ আমাদের পাশে ছিল, আমরা 19টা সিটই পেয়েছি। লোকসভায় 19টা সিট পেয়েছি, বিধানসভায় আমাদের সিট আছে 13টা, আমাদের তো 42টা সিট হয়েই গেছে। অতএব পশ্চিমবঙ্গ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। অধীর চৌধুরী দীর্ঘদিন ধরে ভুলভাল বকছেন। অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে কিছু 5জন ক্রিমিনাল আছে, তাদেরকে আমি আমার দলে নেব না, তার মধ্যে অধীর চৌধুরীও ছিল। সেই কারণে অধীর চৌধুরী বারে বারে মমতার বিরুদ্ধে প্রতিঘাত করছে এবং তার প্রতিফলন অধীর চৌধুরী এবার লোকসভা ইলেকশনে পেয়েও গেছে। উনি এবার বাদাম বেচবেন। উনি তো নিজেই বলেছেন আমি যদি হেরে যাই আমি বাদাম বেচবো। এবার তিনি বাদাম ক্রিমিনাল বেচবেন। বলছেন। হ্যাঁ, এই সময় তো ছিল তো। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে আমি রাজ্যের এই 5জনকে আমি নেব না, আমি 5জনকে নেব না। আপনারা দেখেননি, এর আগে তো সাক্ষাৎকারে বলেছিলেন আমি খুন করেছি, বেশ করেছি, আবার করব। এটা কার কথা হতে পারে? একজন সমাজসেবীর কথা এটা? এটা তো সবাই জানে উনি বলেছেন আমি খুন করেছি, বেশ করেছি, আবার করব। এটা কি সমাজসেবীর কথা? অতএব ক্রিমিনাল যে, তাকে তৃণমূল কংগ্রেস দলে নেবে না। বলছি বাংলার আইন শৃঙ্খলা ঠিক নেই, পাশাপাশি রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন অধীর চৌধুরী। যেদিন নীতি আয়োগ বৈঠক ছিলেন সেদিনকেই বাংলা নিয়ে তিনি একদম তিনি পরিষ্কার বললেন যে বাংলার আইন শৃঙ্খলা ঠিক নেই। কেন্দ্রীয় সরকারের যে সমীক্ষা, তাতে বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে সেফ যে শহর সেটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত কলকাতা। আরে আমি কিছু একটা বলে দিলাম, আমাকে তো তথ্য দিতে হবে। আমার কাছে কি তথ্য আছে? অধীর চৌধুরী যে বক্তব্যটা রাখলো তার পেছনে তার কি তথ্য আছে? টাইপ অফ মার্ডার কোথায় বেশি হচ্ছে? নারী নির্যাতন কোথায় বেশি হচ্ছে? উত্তরপ্রদেশ না পশ্চিমবঙ্গে? মার্ডার সব থেকে বেশি কোথায় হচ্ছে? বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট না পশ্চিমবঙ্গে? কিসের ভিত্তিতে বলছি কথাগুলো? কোন ভিত্তিতে? আরে আমি একটা কথা বলে দিলাম, তার ভিতরে আমার ডেটা দিতে হবে তো, যে এইটা এই তথ্য এই বলছে, এইটা এই বলছে। কোনো ডাটা নেই, কিচ্ছু নেই, মুখের কথা বলে দিলাম। এইভাবে বলতে বলতে অধীর চৌধুরীর বর্তমানে অবস্থা। যেই কথা এতদিন রাজ্যের বিরোধী দলনেতাগুলো বলতো, সেই কথা এখন প্রকাশ্যে চিঠি লিখলেন যে বাংলার অবস্থা ভয়ানক, বাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক নেই। সেই কথা অধীর চৌধুরীর মুখে শোনা গেল। ঝাল খাচ্ছে বিজেপি আর শীষাচ্ছে অধীর চৌধুরী, ব্যাপারটা এই হলো না? অধীর চৌধুরী আর বিজেপির মাঝখানে তফাৎটা কি? একজন কংগ্রেস নেতৃত্ব, কংগ্রেসের টিকিটে যিনি কন্টেস্ট করছেন, তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে এসছেন তার এলাকায় প্রচারের জন্য। এর অর্থটা কি? এবং তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সেটিং। এগুলো অর্থটা কি? ভুলভাল কথা বললে তো হবে না, মানুষ এটা নেবে না, নেয়ও নি। সেই কারণে ওর পরাজয় এবার। বলছি আমরা তিনি নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে গেলেন। তিনি বলছেন রাজ্যে এবং রাজ্যসভা এবং লোকসভা পাশাপাশি বিধানসভায় এই বার্তা তোলা হবে। কিন্তু এইটা নিয়েও বিজেপি বলছে যে আসলে কিছুই না, উনি সত্যটাকে লুকাতে চাইছে, সত্য হিসাব চাইছে কেন্দ্র সরকার, যে বাংলায় যে যে টাকা দেবে তার ক্ষতি এবং তার যে খতিয়ান তিনি দিতে চাইছেন না, তিনি পারছেন না, লুকাচ্ছে। কে বলেছে দিতে পারছে না? সরকারিভাবে কোথায় জিজ্ঞেস করা হচ্ছে আমি হিসাব দিতে পারছি না? ওইদিকে অধীর চৌধুরী চিৎকার করবে, শুভেন্দু অধিকারী চিৎকার করবে, হয়ে যাবে? এর থেকে অনেক বেশি তছরূপ, ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যদি তছরূপ হয়ে থাকে সেটা উত্তরপ্রদেশে। সেই টাকা আটকানো হয়নি কেন? যদি তছরূপ হয়ে থাকে
আমার পশ্চিমবঙ্গে যদি বলে যে তসরুপ হয়ে থাকে প্রমাণ করো এবং সেই মানুষগুলোকে সাজা দাও। আজ পর্যন্ত তুমি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রীকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে বিচারাধীন বন্দি করে রাখলে, কিন্তু কাউকে আজ পর্যন্ত দোষী সাব্যস্ত করে সাজা দিতে পেরেছো কি? পারোনি। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ইডি সিবিআই দিয়ে শুধুমাত্র অবিজেপি রাজ্যগুলোর নেতৃত্বকে তুমি অ্যারেস্ট করাচ্ছ। এটা কি মানুষ বোঝে না? অধীর চৌধুরীর নামে কি ছিল? আজকে আসামের মুখ্যমন্ত্রী, তার নামে 6,000 কোটি টাকা তসরুপ, কোথায় সেগুলো? কিচ্ছু নেই। শুধুমাত্র ইডি সিবিআই লাগিয়ে একটা তসরুপে মামলা করবে, মামলা করে ভাই তুমি আমার কাছে আসো, তোমাকে আমার দরকার। যে আসবে সে তার সমস্ত ধোয়া তুলসী বাঁধা হয়ে গেল, আর যে আসবে না সে থাকবে লকআপে, সে থাকবে বিচারাধীন বন্দী হয়ে। এভাবে হয় না। আমি চিন্তা করলাম যে পশ্চিমবঙ্গে কোন কোন নেতৃত্বকে আমি যদি বিচারাধীন বন্দী করে রাখি তাহলে সেইখানে সেই জায়গাগুলো আমি দখল করতে পারবো। সেই হিসাব করে পশ্চিমবঙ্গ থেকে আমাদের নেতা মন্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে কেন, অবিজেপি যতগুলো রাজ্য আছে সব জায়গায় একই ঘটনা ঘটছে, কিন্তু কোনো বিজেপি রাজ্যে সে ঘটনা নেই। এগুলোকে ধিক্কার জানাই। এভাবে রাজনীতি করা যায় না।